This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। জানো তো ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং তার প্রভাবে বিপত্তিও দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে আমি বিগ বলে একটা ছবি চালাতে বলবো, তমলুকের ছবি। জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেই জগদ্ধাত্রী পুজোর গেট ভেঙে যাবে, এই ছবিটা নয়, আমি তমলুকের ছবিটা চাইবো। তমলুকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গেট রয়েছে, সেই গেটটা কেমন ভেঙে পড়লো দেখুন। প্রবল ঝড়, প্রবল বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বড় গেট করা হয়েছিল, বাঁশের গেট, এবং সেখানে আলোও রয়েছে। সেই বাঁশের গেট পুরো উল্টে গেল, মানে পুরো ভেঙে পড়লো, ভেঙে পুরো মাটিতে পড়ে গেল। তমলুকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঝড় বৃষ্টিতে বিপত্তির ছবি। তমলুকে পুরো গেট ভেঙে পড়লো। তবে এখানেই শেষ নয়, তবে শুধুমাত্র তমলুকে নয়, আরো বেশ কয়েক জায়গায় বিপত্তি তৈরি হয়েছে। সেই বিপত্তির ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শুধুমাত্র তমলুক নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়। যখন জগদ্ধাত্রী পুজোর কথা বলছি তখন তো চন্দননগরের ছবি আপনাদের সামনে তুলে ধরতে হবে। চন্দননগর, কানাইলাল পল্লী, যেখানে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল, সেই কানাইলাল পল্লীতে ভাঙলো জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। আমি আগে এবং পরের ছবি দেখাতে বলবো। আমি চন্দননগরের দুটো ছবি দেখাতে বলবো। সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা, সেই প্রতিমার ছবি, এবং তারপর ভেঙে পড়েছে সেই প্রতিমা। যদিও সেটা একটা বাঁশের কাঠামোর ওপর প্রতিমা করা হয়েছিল, সেই বাঁশের প্রতিমার যে কাঠামো সেটা পুরোপুরি ভেঙে পড়েছে। কিন্তু এর ঠিক আগে কি রকম ছিল আমি একটুখানি দেখাবো। প্যান্ডেল ভেঙে ইতিমধ্যেই দুজন আহত হয়েছেন চন্দননগরে। আমি একটুখানি উইন্ডো করে দেখাতে বলবো ছবিটা। এই যে এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী, চন্দননগরের ছবিটা দেখতে পাচ্ছেন। বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী কানাইলাল পল্লী। সেই কানাইলাল পল্লীতে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আগের ছবি। ভেঙে পড়ার পর চন্দননগরে কাঠামো এই মুহূর্তে ভেঙে পড়েছে, সেটা অন্তত দেখতে পাচ্ছেন। গতকাল এবং আজকের ছবি দেখতে পাচ্ছেন। প্যান্ডেল ভেঙে ইতিমধ্যেই দুজন আহত হয়েছেন। ঝড় বৃষ্টি বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে এবং জগদ্ধাত্রী পুজো মানে বিশাল বড় প্রতিমা, বিশাল বড় পুজো মণ্ডপ। সেই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা রয়েছে। তমলুকে যেমন পুরো গেট ভেঙে পড়লো, তেমনি চন্দননগরে দেখলেন গতকাল সব থেকে বড় প্রতিমা যখন মণ্ডপে ছিল তখন সেরকম যে অবস্থা। তারপর আজকে ভেঙে পড়ার পর সেই বাঁশের কাঠামো ভেঙে পড়ে ইতিমধ্যেই দুজন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে ওখানে হাওয়াতে আপনার ঠাকুর দেখতে গেছিলেন? কোথেকে আসেন আপনি? আমি ওইখানে আমার বাড়ির পাশে দেখে একটু চলে আসে, কারণ গেছিলাম ঢুকতে দেয়নি, প্যান্ডেল হয়নি, তাই আজকে আমি যাই একটু দেখে আসি। ঠাকুর দেখেছি, বাইরে বেরিয়েও ঘুরেছি। আরো লোক ছিল আপনাদের সঙ্গে? তাদের কি অবস্থা? তাদেরও আহত হয়েছে। এবার একটু রাজ্য রাজনীতি খবরের দিকে নজর রাখা যাক। এসআইআর হলে রাজ্যে ক্ষমতা থেকে সরে যাবে তৃণমূল কংগ্রেস, 1 কোটি নাম বাদ পড়বে। বিজেপি নেতাদের গলায় যখন এমন হুঙ্কার বারবার শুনছি, তখনই রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি কি বলছেন? বলছেন একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে সিনেমা দেখাবে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন শুনুন প্রথমে। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। আজকে তারিখটা লিখে রাখুন, আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে, এখানে প্রায় 50টার বেশি ক্যামেরা রয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায়, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই চ্যালেঞ্জ করেননি, তিনি আরো একটা চ্যালেঞ্জ ছুড়েছেন, এসআইআর এর পরেও বিজেপিকে 50-এর নিচে নামাবেন। শুনুন। আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি, বিজেপির যদি বুকের পাঁটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই, আর বিজেপিকে 50-এ নামাবো। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করছেন, কিন্তু পাত্তা দিতে নারাজ বিজেপি। পাল্টা হুঙ্কার দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা টাউটের কথা বলছেন, চিটিংবাজ একটা। ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল, দেখেননি জুতো খুলে? শান্তনু সেন ছুটছে, সুজিত বোস ছুটছে, খালি পায়ে ছুটছে। ওকে দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে, খালি পায়ে যেতে হবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। একবার গান্ধীঘাটে গেছিল, রাজঘাটে ছুটে পালিয়েছে জুতো খুলে। এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যেতে। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ সর্বদল বৈঠক ছিল, সেখানে প্রবল বাকবিতণ্ডা হলো। বাংলাদেশি জানলেন কিভাবে, এভাবে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন তারা, কোন অধিকারে কথা বলছেন। বৈঠকে সিইওকে প্রশ্ন করা হয়। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তারা কি বলছেন একবার শোনা যায়। আজকে ইলেকশন কমিশনকে আমরা বলেছি যে মানুষের গণতন্ত্র নিয়ে ছেলেখেলা করবেন না, মানুষের পবিত্র ভোটাধিকার নিয়ে ছেলেখেলা করবেন না, কারুর কথাই চলবেন না। সাধারণ মানুষ বিশ্বাস করে ইলেকশন কমিশন নিরপেক্ষ। প্লিজ 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 নিরপেক্ষতা, গণতন্ত্রের সম্মান রাখুন, কনস্টিটিউশনের সম্মান রাখুন, ইলেকশন কমিশন। তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র প্রশ্ন করেনি নির্বাচন কমিশনকে, সিপিএমও প্রশ্ন করেছে যে কোন ধারায় কাউকে নাগরিক নয় বলছেন। মানুষের জীবন চলে গেছে, বৈঠকে মন্তব্য সিপিএম এর প্রতিনিধি। একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্য নির্বাচনী আধিকারিককে। রীতিমতো বাকবিতণ্ডা আজ সর্বদল বৈঠকে। এদিকে এসআইআর শুরুর নির্দেশিকা জারি হতেই আগামীকাল জরুরি বৈঠকে ডাক দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ভার্চুয়ালি এই বৈঠকে কারা থাকবেন? সব জেলার জেলা শাসক থাকছেন, জেলার ইলেকশন অফিসার থাকছেন, সব বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকছেন, সব বিএলওরা থাকছেন। কারণ তাদের মূলত গ্রাউন্ড জিরোতে গিয়ে ওই ভেরিফিকেশনের কাজ করতে হবে, সার্ভের কাজ করতে হবে, যেটা 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ছাড়াই বাছাইয়ের কাজ হবে। লেভেল সমীক্ষা নিয়ে গাইডলাইন দেওয়া হবে জেলায় জেলায়, তা ইতিমধ্যে কমিশন বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। বাংলার জন্য অতিরিক্ত কিছু গাইডলাইন পাঠানো হতে পারে, এরকমই নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর এসআইআর যে শুরু হচ্ছে, আমি যেমন আপনাদেরকে বললাম যে 4 তারিখ থেকে ঝাড়াই বাছাই হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে তারা সার্ভে করবে। তারা কি কোনো ছাড় পাবে যাদের ঘর বাড়ি এই মুহূর্তে নেই? কারণ উত্তরবঙ্গের মানুষ, তারা কিছুদিন আগে বন্যায় রীতিমতো তাদের দুর্বিষহ অবস্থা, অনেক পরিবারকে পথে এনে দাঁড় করিয়েছে এই বন্যা, ভেসে গিয়েছে সরকারি কাগজপত্র। এবার কি তাহলে বন্যার ধাক্কায় তাদের পরিচয়টাও মুছে যাবে? এই চিন্তায় কিন্তু ঘুম উড়েছে ধূপগুড়ি নাগরাকাটায় প্রায় 700 পরিবারে। উৎসবের মরশুম কেটেছে সরকারি ত্রাণ শিবিরে, কবে বাড়ি ফিরবেন সেই প্রশ্নেরও কোনো উত্তর নেই। এর মধ্যেই আশ্রয় শিবিরে খবর এসআইআর শুরু। সেদিন কাগজ নয়, প্রাণ হাতে বাড়ি ছেড়েছিলেন, এবার কাগজ দেখাবেন কিভাবে? আমাদের কি ডকুমেন্টস আছে, কি আমাদের তো কোনো কাগজই দেখাইতে পারবো না এখন। মানে আতঙ্কে রয়েছেন কি এসআইআর নিয়ে? হ্যাঁ, এসআইআর নিয়েই সবচেয়ে আতঙ্ক। যদি কোনো কাগজপাতি না থাকে তাহলে আমরা কি দেখাবো? বন্যার জল বাড়ির চিহ্নটাও শেষ করে দিয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি ও নাগরাকাটা ব্লকের প্রায় 700 পরিবার এখনো বাড়ি ছাড়া। সরকারি ত্রাণে পাওয়া ত্রিপলের নিচে দিন কাটছে। বন্যা ঘর বাড়ি কেড়েছে, কাগজও নেই। এখন কিভাবে প্রমাণ করবেন তাঁরা ভোটার? এসআইআর কি পরিচয়টাও কেড়ে নেবে? এগুলো না থাকলে তো আমাদের কোনো মূল্যই নেই। ডকুমেন্টসের ব্যাপারে ওই যে আমরা দরখাস্ত করেছি, কিছু ডকুমেন্ট পেয়েছে, অনেকে পায় নাই, সেগুলো দিবে বলে ঘোষণা করছে, দিবে।
রাজ্য সরকার সব নথি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনো সবার হাতে কাগজ পৌঁছয়নি। যদি আগামী 10 দিনের মধ্যে সরকারি কাগজ তাদের কাছে না পৌঁছয়, বন্যা দুর্গতদের যাদের কাগজ হারিয়ে গেছে তারা যদি নির্দিষ্টভাবে কাগজটা না পায়, তাহলে এই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে। রাজ্য সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে তাদের নথিপত্রগুলো যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় সেটা চলছে। স্ক্যাম আছে, এখনো আছে, যাদের নেই ডকুমেন্টসগুলো তারা জানাচ্ছে এবং অ্যাকর্ডিংলি আমাদের সেখানে সরকারি যারা প্রশাসনের মানুষ যারা রয়েছে ও আধিকারিকরা যারা রয়েছেন তারা কাজ করবে। দাবি আছে, পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি আছে, আর সঙ্গে আছে রাজনীতিও। কিন্তু যে মানুষগুলো বেজায় বিপাকে পড়েছেন তাদের সমস্যার সমাধান হবে কিভাবে, সে উত্তর কোনো পক্ষের কাছেই নেই। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর আবহে এনআরসি আতঙ্ক দেখা দিচ্ছে, কারণ আগরপাড়া এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং এনআরসি আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন এরকম অভিযোগ উঠছে। আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা প্রদীপ কর, বয়স হচ্ছে 57, আবাসনের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে যে ডায়েরি উদ্ধার হচ্ছে সেখানে এনআরসি আতঙ্কের কথা উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবে এটিকে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় রাজনৈতিক অস্ত্র করছে তৃণমূল কংগ্রেস। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে, পুলিশ কি বলছে, তারপর আমি পলিটিক্যাল রিয়াকশন শোনাবো। এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। একটু জড়ানো হাতের লেখা নিচের দিকে, কিন্তু বোঝা যাচ্ছে প্যানিক, কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে। এবং সন্ধ্যেবেলার থেকে 9:30 10টার থেকে উনি বারবার জিজ্ঞেস করছে এসআইআরটা কি, এটা কী হবে। ওনার বাড়ির লোক ওই জন্য ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিল, এরকম শোনা গেছে। আমার সাথে দেখাও হয়েছে কাজ থেকে ফেরার সময়। যদি তখনও জিজ্ঞাসা করতো যে আমি খুব সিম্পল কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যেত। উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে, এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি। যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল, ওটা নিয়ে উনি প্রচণ্ড চিন্তিত ছিলেন। এবং পরিবারের লোকের যে বক্তব্যের মধ্যে উঠে আসছে, এখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন, ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন। আর প্রদীপ করের মৃত্যু প্রসঙ্গ টেনে বিজেপি এবং কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন কেন্দ্রকে নিশানা করে। তার পাশাপাশি আজ কেন্দ্রকে এই ইস্যুতেই তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। ব্যাক টু ব্যাক পলিটিক্যাল রিয়াকশন। 2021 সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল। একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। চারিদিকে নানান কথা বলে 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 মিথ্যা সমস্ত প্রচার করে আতঙ্কগ্রস্ত করে দিয়েছে সমাজকে। আর তারই পরিণাম যদি এই কারণেই হয়ে থাকে, যদি সত্যিকারের এই কারণেই মৃত্যু হয়ে থাকে, আমি ওই চিঠির ব্যাপারে কিছু বলছি না, সেই জন্য যদি সত্যি এই কারণে মৃত্যু হয়ে থাকে তাহলে দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জির অপপ্রচার, আর এর জন্য এই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। অর্থাৎ কোনো ইস্যুকে কোনো পক্ষই হাতছাড়া করতে রাজি নয়, কারণ এসআইআর আবহে তুমুল বাকবিতণ্ডা। আজ সর্বদলীয় বৈঠকে হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সামনে যে বৈঠক ছিল, কিছুক্ষণ আগে তৃণমূল সাংবাদিক বৈঠক করে এই মুহূর্তে বিজেপি বৈঠক করছেন, বিজেপি সাংবাদিক বৈঠকে বসেছেন। তারা কি বলছেন শুনুন, শিশির বাজোরিয়ার বক্তব্য।
বলছি শিশিরদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন, একজন সাংসদ হিসাবে বলছি গণেশ কুমারকে, আজ না হলো কাল সরকার বদলাবে, তখন দেশ ছেড়ে পালাবেন না, যেখানে যাবেন পুড়ে নিয়ে আসবো, সরকার বদলাবে, সংবিধান থাকবে। দেশের একজন সাংসদ যিনি পার্লামেন্টে যার কনস্টিটিউশন বডিতে রয়েছেন, তিনি যখন কমিশনের শীর্ষ কর্তাকে এই ধরনের বক্তব্য রাখেন, তখন পশ্চিমবাংলা এসআইআর কতটা সম্ভব হবে? তৃণমূল তো রাস্তায় থাকবে। দেখুন, এই কথা কি উত্তর দেব? একটাই উল্টো উত্তর হতে পারে, 2026-এ যখন এই রাজ্যে সরকার পাল্টাবে তখন কি হবে। এর বেশি আমি ব্যাখ্যা দিচ্ছি না, এটা আপনারা বুঝে নিন। আমি এখানে যে উনি মাননীয় সাংসদ, উনি যখন এই কথা বলছেন 2026-এ তো এখানে সরকার পাল্টাবে, তৃণমূল তো নিজে মানছে দ্যাট এবার হেরে ভূত হবে। 40 লক্ষ ভোটের ব্যবধান, আর যদি 1 কোটির বেশি নাম কাটা পড়ে তো কি হবে? এই যে 1 কোটি, আজকে এটাও প্রশ্ন হলো 1 কোটি কী করে আপনি বলতে পারছেন। শুনুন, একটা পরিসংখ্যান দিই, যেটা আপনারাও দেখিয়েছেন, প্রায় 55% ম্যাচিং হয়েছে। তার মানে 45% ম্যাচিং হয়নি। 45%-এর মানে হলো 3,40,00,000 ভোটারের ম্যাচিং হয়নি। আমি ধরে নিচ্ছি এর মধ্যে আরও 20% ম্যাচিং হয়ে যাবে। তার মানে প্রায় 2 কোটি এই ভোটার হঠাৎ করে বাড়লো কী করে? আর যদি কেউ দেখে, আমি পরিষ্কার বলছি, 2017 থেকে 2019 এই 2 বছরে বেড়েছে। এসেছে কোত্থেকে? পাশের দেশ থেকে। তাই জন্যে আজকে প্রমাণ হলো সিপিএম আর লেফট, মূলত কার্যত সিপিএম তৃণমূলের বি টিম হয়ে ব্যাটিং করছিল, দ্যাট যারা মানে বাইরের এই যে সিটিজেনশিপ চাইবেন না কেন, যে এই দেশের নাগরিক না, যে অনুপ্রবেশ করে ঢুকেছে, আপনারা ভুয়ো নথি দিয়েছেন, কেন এটা চাওয়া হবে না? বিজেপির আমরা রিয়াকশন শোনাচ্ছিলাম এবং তারা এখনো অনুপ্রবেশ ইস্যুতে অনড় রয়েছেন এবং সাংঘাতিক হারে ভোটারের সংখ্যা বেড়েছে সেই বিষয়টা তারা প্রমাণ করতে সেখানে মরিয়া সেই বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। কিন্তু গত কয়েকটা দিন আমরা দেখেছিলাম শব্দবাজি ইস্যুতে না প্রচন্ড বিতর্ক হয়েছে, কিন্তু উৎসব তো মিটে গিয়েছে, এবার রাজনীতির উত্তাপ ছড়াচ্ছে, মানে রাজনীতির বাজি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। 2 জেলায় বোমাবাজির অভিযোগ উঠছে, হুগলি, বৈদ্যবাটি এবং কোচবিহারের দিনহাটা। বোমার ধোঁয়ায় রাজনীতির গন্ধ এই মুহূর্তে প্রবল। বিধানসভা লড়াইয়ের আগে থেকে কি উত্তপ্ত হতে শুরু করেছে কোচবিহারের দিনহাটা? দিনহাটার বিজেপি নেতা অজয় রায়ের অভিযোগ, তার বাড়ির সামনে বোমাবাজি করেছেন উদয়ন গুহর ছেলে ও তার দলবল। বাড়ির সিসিটিভিতে বন্দী হয়েছে সেই ছবি। উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে। এর আগেও বিজেপি নেতার বাড়িতে হামলা হয়েছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই সায়ন্তন গুহ কার্যত ঠাট্টায় উড়িয়ে দিচ্ছেন বোমাবাজির অভিযোগ। খালি বলতে বাকি রেখেছে যে নিউক্লিয়ার বোম মারা হয়েছে বা অ্যাটম বোম মারা হয়েছে ওর বাড়িতে। বাড়ি সমেত 2 নম্বর ওয়ার্ড সমেত পুরো দিনহাটা ধ্বংস হয়ে গেছে। এনআইএ এর ওপরে যদি কোনো সংস্থা থেকে থাকে, তাকে দিয়ে আমার মনে হয় ওদের তদন্ত করা উচিত। এনআইএ এর তদন্ত তো করাই উচিত। বোমাবাজির অভিযোগ নিয়ে হাসি ঠাট্টা করলেও সিসি ক্যামেরা ফুটেজ বলছে এক ব্যক্তি অজয় রায়ের বাড়ির গেটে গিয়ে লাথি মারেন। সেটা কেন, তার যদিও কোনো উত্তর নেই। সিসি ক্যামেরায় বন্দী হয়েছে বৈদ্যবাটির বোমাবাজির ঘটনা। 18 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে 2 যুবক বোমা মারে। মোবাইল হাতে নিজেই সেই ভিডিও রেকর্ড করে। বোমা ফাটতেই চম্পট 2 যুবকের। বোমার আঘাতে ভাঙল বাড়ির জানলার কাঁচ। কেন এই হামলা, তার উত্তর মেলেনি। এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে, এটাই হচ্ছে ঘটনা। কি কারণে মেরেছে এটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি। পুলিশ বিষয়টা দেখছে। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ, তদন্ত করছে শ্রীরামপুর থানা পুলিশ। অভিঘাত বড় না হলেও দুটি ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। সামনেই যে ভোট। সুমন কল্যাণ ভদ্র ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।
প্রতিবেশী দরজা ভাঙাকে কেন্দ্র করে তুলকালাম অবস্থা। স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত জুলপিয়া গ্রামের ঘটনা। মৃতের নাম অর্জুন দলুই। অভিযোগ এলাকার বাসিন্দা জগন্নাথ সর্দারের বাড়ির দরজা ভাঙাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। মৃতের স্ত্রীর অভিযোগ, তার স্বামীর নামে দরজা ভাঙার মিথ্যে অভিযোগ আনে জগন্নাথের পরিবার। মীমাংসা করার নামে বাড়িতে ডেকে 20 থেকে 25 জন মিলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্ত্রী বাঁচাতে গেলে স্ত্রীকেও মারধর করা হয়। পুলিশের কাছে অভিযোগ দেয়। বলে নিয়ে গিয়েছে একটা মীমাংসা করার জন্যে। ওখানে যেতেই ওরা কথা বলতে বলতে মানে গায়ে হাত তুলে মারধর শুরু করে দিয়েছে। ওরা 20-25 জন ছিল, আর আমি আমার স্বামীকে আটকাবার জন্য আমি আর আমার স্বামী ছিলাম। সবাই মিলে ধরে ওনার মানে যারা আমাকে মেরেছে ওটা একটা পুরো ফ্যামিলি ছিল, 5 জন ছিল, আর আশেপাশে যারা ছিল সবাই ছিল 20-25 জন মিলে। এমন মেরেছে আমার স্বামীকে পুরো মেরে ফেলে দিয়েছে। পার্কস্ট্রিটে ধর্ষণের সাজাপ্রাপ্ত নাসির এবং জুনেইদের ফের কুকীর্তি প্রকাশ্যে। ধর্ষণের অভিযোগে 10 বছর জেল খাটা নাসিরের বিরুদ্ধে আবারও শ্লীলতাহানির অভিযোগ। বিধাননগরে 5 তারা হোটেলে পার্টি চলাকালীন দম্পতির উপর হামলা চালায় বলে অভিযোগ। মহিলাকে উত্ত্যক্ত করে যৌন হেনস্থা করা হয়। কোনো রকমে একটি ঘরে লুকিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করেন মহিলা। বিধাননগর পুলিশ ইতিমধ্যেই হোটেলের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। পূর্ব মেদিনীপুরে নাবালিকার দেহ উদ্ধারে চাঞ্চল্যকর মোড়। গোপালপুরের ঝাউপুরে ধর্ষণের পর খুনের অভিযোগে মামলা হয়। গ্রেপ্তার নাবালিকার প্রেমিক। জেরায় খুনের অভিযোগ স্বীকার, খবর পুলিশের সূত্রে। সম্প্রতি দুজনের সম্পর্কের অবনতি ঘটে, দাবি নির্যাতিতার বাবা। অন্য কারোর সঙ্গে প্রেমিকার সম্পর্কের সন্দেহের বশে নাবালিকাকে দেওয়া মোবাইল ভেঙে দেয় অভিযুক্ত। এরপর ঝাউবনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মৃতার বাবা। আমরা এখানে মেয়ের বাবা মা এসে, আমরা সব গ্রামবাসী এসে এখানে মেয়েকে শনাক্ত করি, আইডেন্টিফাই করার পরে আমরা যথারীতি সাসপেক্ট যারা করেছিলাম, যেটা আমরা সেই সাসপেক্ট ছেলের নাম এবং ফোন নাম্বার আমরা থানায় জমা দিই। যথারীতি পুলিশ তার আমাদের সঙ্গে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে, আমরাও সহযোগিতা করেছি। পোস্টমর্টম হওয়ার পরে কী কারণে মৃত মারা গেছে বা কী কারণে এই ঘটনা ঘটেছে টোটাল ডিটেলস জানা যাবে। ঝাউবনে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই বিষয়টি এই মুহূর্তে উঠে আসছে, এই প্রশ্নটাই উঠছে। এবার একটু অন্য খবরের দিকে নজর রাখা যাক। অপারেশন সিঁদুরে মার খেয়েও কি শিক্ষা হয়নি পাকিস্তানে? সীমান্তে ফের পাকিস্তানের বেয়াদবি। বিনা প্ররোচনায় সীমান্তে পাক বাহিনীর গুলি। লিপা উপত্যকায় ভারতের ছাউনি লক্ষ্য করে পাক গুলি। পাকিস্তানকে পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় বাহিনী। যাই হোক, হটস্পট আজ এখানে শেষ করছি। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি সাংবাদিক বৈঠক করবেন, কারণ আজকে সর্বদল বৈঠক হয়। সর্বদল বৈঠকে একাধিক প্রশ্ন করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে, জানিয়ে ইতিমধ্যে বেশ কিছু উত্তপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরিয়েছে। তৃণমূলের বক্তব্য, বিজেপির বক্তব্য, তবে আরো বেশ কিছু ইস্যুতে বক্তব্য রাখবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই সাংবাদিক সম্মেলনের দিকে অবশ্যই নজর রাখুন। 6:30টায় রয়েছে ডাবল স্পেশাল।